বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসের নেই, আজকে আমরা একটি বেতন ও মজুরির নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। মূল আলোচনা যাওয়ার আগে চলো আমরা আজকে কি বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা একটু দেখে নিই। আজকে আমরা বেতন ও মজুরি সংক্রান্ত একটি সমস্যা সিলেক্ট করেছি। সেটা হচ্ছে যে দুজন কর্মচারী দেওয়া আছে, তারা হচ্ছে আরমান ও জাহিদ। আরমান ও জাহিদের 2014 সালের ডিসেম্বর মাসে বেতন সংক্রান্ত তথ্যাদি নিম্নে দেওয়া হলো। কি কি তথ্য এখানে দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে মূল বেতন 6,000 টাকা এবং জাহিদের মূল বেতন দেওয়া আছে 8,000 টাকা। বাড়ি ভাড়া দেওয়া আছে মূল বেতনেরই 50% এবং জাহিদেরও 50%। চিকিৎসা ভাতার পরিমাণটা দেওয়া আছে 6,000 টাকা এবং জাহিদের সেটা দেওয়া আছে 800 টাকা। চিকিৎসা ভাতা আরমানের দেওয়া আছে 600 টাকা এবং জাহিদের দেওয়া আছে 800 টাকা। মহার্ঘ ভাতার পরিমাণটা বলা হয়েছে যে এখানে বের করে নিতে হবে আমাকে। মূল বেতনের দুইজনেরই সেম পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে আরমানের দেওয়া আছে 15% এবং জাহিদেরও দেওয়া আছে 15%। যাতায়াত ভাতা আরমানের দেওয়া আছে 200 টাকা এবং জাহিদের দেওয়া আছে 300 টাকা। অতিরিক্ত সময়ের কাজ 20 ঘন্টা, সেটা আরমানের এবং জাহিদের হচ্ছে 22 ঘন্টা। তাহলে এবং অতিরিক্ত সময়ের একটা কথা বলা হয়েছে, এটা স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে কাজ করতে হবে। স্বাভাবিক মজুরির এখানে কন্ডিশন দেওয়া আছে, কি বলা হয়েছে যে স্বাভাবিক যে মজুরির হারটা তার থেকে অতিরিক্ত সময়ের কাজটা হবে দ্বিগুণ হারে। ঠিক আছে। ভবিষ্যৎ তহবিলে টাকার পরিমাণ দেওয়া আছে আরমানের 10% এবং জাহিদের হচ্ছে 10%। গ্রুপ বিমা 5% করে দেওয়া আছে এবং আয়করের পরিমাণটা দেওয়া আছে এখানে 100 টাকা এবং হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্কের কিছু বেসিক ইনফরমেশন গুলো। এখন আমরা দেখব যে অঙ্কের আর কি কি রিকোয়ারমেন্ট এখানে দেওয়া ছিল। এখানে বলা হয়েছে যে উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল, অর্থাৎ কর্মঘণ্টা, স্বাভাবিক কর্মঘণ্টা দেওয়া ছিল কত? 200 ঘন্টা। স্বাভাবিক কর্মঘণ্টা এখানে কত দেওয়া? 200 ঘন্টা। ঠিক আছে, এখন দেখি প্রশ্নের রিকোয়ারমেন্টে কি কি দেওয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে আরমান ও জাহিদের অতিরিক্ত সময়ের কাজে অর্থাৎ ওভারটাইমের সেটার মজুরি নির্ণয় করতে। ঠিক আছে, এখন এই বিষয়টা নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এখানে কি বলা হয়েছে। অতিরিক্ত সময়ের একটি সময় দেওয়া আছে, সেটাকে আরমানের 20 ঘন্টা এবং জাহিদের হচ্ছে 22 ঘন্টা। আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ হার, অর্থাৎ আমাকে আগে কি বের করে নিতে হবে? স্বাভাবিক মজুরিটা বের করে নিতে হবে। অর্থাৎ উক্ত মাসে তাদের স্বাভাবিক কার্যঘণ্টা এখানে দেওয়া ছিল কত ঘন্টা? 200 ঘন্টা। তাহলে তার মূল বেতন দিয়ে যদি আমি সেই স্বাভাবিক কার্যঘণ্টা দিয়ে ভাগ দেই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? স্বাভাবিক কার্যঘণ্টা পেয়ে যাচ্ছে এবং সেটা আমি ওভারটাইমে হারে নিয়ে যাব এবং তাদের ওভারটাইমের ঘন্টা দিয়ে আমি যদি সেটা মাল্টিপ্লাই করি, অর্থাৎ ঘন্টা দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আরমান ও জাহিদের অতিরিক্ত সময়ের কাজের মজুরির টাকাটা আমরা সহজেই বের করে নিতে পারছি। ঠিক আছে, এখন আসি কর্মচারীদের নির্ণয় করো। এটা আমরা বেতন শীটের মাঝেও করতে পারি, আবার একটা নর্মাল ছক ক্যারি করেও করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট মোট বেতনের কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মীদের মোট উপার্জন কতটুকু, সেই উপার্জনটা আমাকে এখানে বের করে নিতে হবে। অর্থাৎ মোট উপার্জন এখানে আমরা কি কি পাচ্ছি? তার মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা আর হচ্ছে ওভারটাইম। অর্থাৎ আরো সহজ করে যদি বলতে চাই, কর্তন বাদে যাবতীয় বিষয় হচ্ছে তার এখানে উপার্জন। ঠিক আছে, তারপর আসে কর্মীদের মোট কর্তন এবং নিট প্রদেয় বেতন নির্ণয় করা। মোট কর্তন, এখানে কর্তনে কি কি দেওয়া আছে? ভবিষ্যৎ তহবিল, গ্রুপ বিমা এবং আয়কর, এগুলো হচ্ছে কর্মী মোট কর্তন এবং নিট প্রদেয় বেতন। আমরা জানি নিট প্রদেয় বেতন সমান সমান হচ্ছে কি? মোট উপার্জন বিয়োগ হচ্ছে মোট কর্তন। তাহলে এবার চলো আমরা বোর্ডে অঙ্কটা খুব সহজে সেটার ক্যালকুলেশন করার চেষ্টা করি। ঠিক আছে,
আরমানের অতিরিক্ত সময় কাজের মজুরি। আরমানের অতিরিক্ত সময় কাজের মজুরি এবং জাহিদের অতিরিক্ত সময় কাজের মজুরি হচ্ছে আমাদের ক নম্বরের রিকোয়ারমেন্ট। সেটা বের করার আগে আমাকে আগে ঘন্টা প্রতি তার মজুরি হারটা কত সেটা বের করে দিতে হবে। সেটা বের করবো কিভাবে? এই সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে স্বাভাবিক ঘন্টা হার। আগে সেটা বের করবো কিভাবে? মূল বেতন আর হচ্ছে স্বাভাবিক কর্ম ঘন্টা। তাহলে তার মূল বেতন দেওয়া আছে কত? ৬,০০০ টাকা। আর আমার প্রশ্নে স্বাভাবিক কর্মঘন্টা দেওয়া আছে কত? ২০০ ঘন্টা। তাহলে আমার কত বের হলো? ঘন্টা প্রতি বের হলো আমার কত? ৩০ টাকা। এখন বলা হয়েছে যে তার প্রশ্নে কন্ডিশন দেওয়া ছিল, সেটা জাহিদের জন্য এবং আরমান দুজনের জন্য ছিল যে ওভারটাইমের সূত্র হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টার দ্বিগুণ। তাহলে ওভারটাইমের ঘন্টা হার কত বের হচ্ছে? ওভারটাইম ঘন্টা হার কত বের হচ্ছে? স্বাভাবিক কর্মঘন্টার দ্বিগুণ বলা হয়েছে। তাহলে স্বাভাবিক কর্মঘন্টা গুণ 2 সমান সমান কত টাকা? 60 টাকা। ঠিক আছে, এখন তাহলে কি বের করবো? আরমানের অতিরিক্ত সময়ের মজুরি। সুতরাং আরমানের ওভারটাইম মজুরি কত? আরমানের ওভারটাইম মজুরি সমান সমান কত? মজুরি এখানে প্রশ্ন দেওয়া আছে যে তার ওভারটাইম মজুরি হচ্ছে 20 ঘন্টা। তাহলে 60 গুণ হচ্ছে 20 ঘন্টা সমান সমান কত টাকা? 1200 টাকা। তাকে ঘন্টা দিয়ে যদি আমি গুণ করি তাহলে অবশ্যই সেটা কিসে রূপান্তরিত হবে? টাকায় রূপান্তরিত হবে। তাহলে এই হলো আমার আরমানের অতিরিক্ত সময় কাজের মজুরি। তাহলে আমাকে আগে কি বের করে নিয়েছি? আমরা স্বাভাবিক ঘন্টা হারটা বের করে নিয়েছি, অর্থাৎ ঘন্টা প্রতি তার মজুরি কত টাকা। এটা যদি আমরা আগে বের করে নিই তাহলে আমার বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা দেখব জাহিদের অতিরিক্ত সময় কাজের মজুরি কত। জাহিদের অতিরিক্ত সময় কাজের মজুরি। ঠিক আছে, তাহলে স্বাভাবিক ঘন্টা হার সময় কত? মূল বেতন ভাগ হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা। এক্ষেত্রে জাহিদের আমার মূল বেতন দেওয়া আছে প্রশ্নে ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। তাহলে এটা কত বের হচ্ছে? 40 টাকা। তাহলে জাহিদের ঘন্টা প্রতি আমার কত বের হলো? 40 টাকা। সুতরাং জাহিদের ওভারটাইম ঘন্টা হার কত? জাহিদের ওভারটাইম ঘন্টা হার এখানে বের হবে 80 টাকা। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এখন আমরা জাহিদের ওভারটাইম মজুরিটা বের করে ফেলি। জাহিদের ওভারটাইম মজুরি, তাহলে জাহিদের ওভারটাইম মজুরির পরিমাণটা দেওয়া আছে তার 22 ঘন্টা। তাহলে 22 ঘন্টা থেকে কত আসছে? 1760 টাকা। 1760 টাকা। ঠিক আছে, এই হলো জাহিদের ওভারটাইম মজুরি। ওকে, তাহলে আমরা দুজনের টাকাটা পেয়ে গেলাম। আমরা জাস্ট একটা বিষয় করার ক্ষেত্রে মনে রাখবো, আমরা যখনই যেটাই করতে যাব আমার প্রশ্নে একটা স্বাভাবিক কর্মঘন্টা দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রশ্নে গিভেন দেওয়া আছে। আর আমাকে আগে ফার্স্ট টার্গেট হচ্ছে আমি ঘন্টা প্রতি মজুরি হারটা কত সেটা বের করে নিব। যদি ঘন্টা প্রতি মজুরি হারটা আমি বের করে নিতে পারি তাহলে আমার নেক্সট টার্গেট হচ্ছে ওভারটাইম। তাহলে ঘন্টা হার কত? ওভারটাইমের ঘন্টা হার জেনারেলি স্বাভাবিক কর্মঘন্টার দ্বিগুণ হয়ে থাকে। স্বাভাবিকভাবে প্রশ্নটা এভাবেই আসে। তাহলে স্বাভাবিক কর্মঘন্টা আমার যেটাই আমি বের করি সেটা দ্বিগুণ করে আমি সেটা কি করে ফেললাম? ওভারটাইমের আমার ঘন্টা হারের টাকাটা পেয়ে ফেললাম। এখন আমি দেখবো সে কত ঘন্টা ওভারটাইম করেছে। সে 22 ঘন্টা ওভারটাইম করেছে। সো 22 ঘন্টাকে আমি ঘন্টা প্রতি টাকা দিয়ে গুণ করলে তার মোট ওভারটাইমের টাকাটা আমি পেয়ে
যাচ্ছে। এই হচ্ছে আমার ক নম্বরের রিকোয়ারমেন্ট। এখন আমরা আমাদের খ নম্বরের রিকোয়ারমেন্টে যাব। এখানে বলা হয়েছে যে কর্মীদের মোট বেতন নির্ণয় করো, অর্থাৎ হচ্ছে যে কর্মীদের মোট উপার্জন নির্ণয় করো। তাহলে তাদের মোট উপার্জন নির্ণয় করতে হবে। আমরা এতদিন কি করেছি, আমাদের বেতন শীটের পুরোটা করেছি। এখানে বেতন শীটের একটা আংশিক ছক আমরা ড্র করবো, কারণ আমাকে এখানে দেওয়া হয়েছে একমাত্র উপার্জন পর্যন্ত। ওকে, তাহলে খ নম্বরের রিকোয়ারমেন্ট কি বলা হয়েছে, এখানে কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। তাহলে তাদের মোট বেতন আমরা এখন বের করবো। তাহলে কর্মচারীদের মোট বেতন নির্ণয়। ওকে, এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যেহেতু এখানে আমাকে শুধু মোট বেতন অর্থাৎ মোট উপার্জনের কথা বলা হয়েছে, আমরা এটা বেতন শীট করে করতে পারি, আবার এটাকে আমি একটা বক্স মেনটেন করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে চেষ্টা করবো বেতন শীট মেনটেন করে করার জন্য, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে এবং বিষয়টা আমাদের ভালো মনেও থাকবে। পুরোটা ড্র করবো না, আমি জাস্ট হচ্ছে তাদের আংশিক বিষয়গুলো এখানে ড্র করবো। তাহলে ক্রমিক নাম 1 এবং হচ্ছে কি 2, এটা কি আমাদের বেতন শীট। ওকে, তাহলে তাদের নাম কি কি ছিল, নাম ছিল আরমান এবং হচ্ছে জাহিদ। আরমান দেন হচ্ছে কি জাহিদ। এখন এখানে আমি কয়টা ঘর করব, আমি প্রশ্ন একটু দেখি আমার কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে মূল বেতন, দেন হচ্ছে বাড়ি ভাড়া, তারপর আসছে মহার্ঘ ভাতা, তারপরে আসছে চিকিৎসা ভাতা, নেক্সট আসছে যাতায়াত ভাতা, তারপর আসছে ওভারটাইম, আর আমরা শেষে কি করব, জাস্ট মোট উপার্জন। আমাকে এতটুকু প্রশ্নের রিকোয়ারমেন্ট যে তাদের মোট বেতন নির্ণয় করা, অর্থাৎ তাদের মোট উপার্জনটা এখানে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখি তাদের মূল বেতন আমার এখানে আরমানের দেওয়া ছিল 6,000 টাকা আর জাহিদের দেওয়া ছিল 8,000 টাকা। ঠিক আছে, এখন কি বলা হয়েছে, বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের 50%। তাহলে বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের 50% হলে কত আসে, এখানে আসে 3,000 টাকা এবং এখানে আসে জাহিদের 4,000 টাকা। ঠিক আছে, তারপরে কন্ডিশন কি বলা হয়েছে, মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের 15% করে আসে, এটার 15% এবং এটারও 15%। তাহলে 6,000-এর 15% আসে এখানে আমার 900 টাকা, আর 8,000-এর 15% আসছে আমার 1,200 টাকা। ঠিক আছে, এই হচ্ছে মহার্ঘ ভাতা। আর চিকিৎসা ভাতাটা আমাকে দেওয়া আছে, তার হচ্ছে 600 টাকা আর জাহিদের হচ্ছে 800 টাকা। তো যাতায়াত ভাতাটাও প্রশ্নে দেওয়া আছে, আর মানে 200 টাকা এবং জাহিদের হচ্ছে
300 টাকা। এখন ওভারটাইম আমরা যত বের করেছি, ওভারটাইম ছিল আরমানের 1200 টাকা আর জাহিদের ছিল 1760 টাকা। এখন দেখি তার মোট উপার্জন কত টাকা। তাহলে 6000 যোগ 3000 যোগ 9000 যোগ 900 যোগ হচ্ছে 600, 200 আর হচ্ছে 1200, টোটাল যোগ করলে আসছে আমার কত? 11900 টাকা। আশা করি বিষয়টা বোঝা গেছে। ইন দ্য সেম ওয়ে জাহিদের কত আসে? 8000, 4000, 1200, 800, 300, 1760 টাকা, টোটাল আসে 16060 টাকা। ওকে, এই হচ্ছে আমার কর্মীদের কি বেতন, মোট বেতন নির্ণয়, অর্থাৎ আমাকে এখানে মোট উপার্জনটা বের করতে হবে। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এই হচ্ছে আমার খ নম্বরের রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে দুজন কর্মী দেওয়া, তার কি বের করতে বলা হচ্ছে? মোট বেতন নির্ণয় করতে, অর্থাৎ মোট উপার্জন এখানে আমাকে নির্ণয় করতে হবে। সো মোট উপার্জন নির্ণয় করতে গেলে তার কতটুকু উপার্জন হয়েছে, সে কতটুকু আর্ন করেছে এই পিরিয়ডটাতে, আমি সেটাই দেখবো। এই পিরিয়ডটা বলতে হচ্ছে সে এখানে দেওয়া ছিল যে আরমান ও জাহিদের 2014 সালের ডিসেম্বর মাসের মূল বেতন সংক্রান্ত। তাহলে বেতন শীট কিসের? ডিসেম্বর মাসে। তাহলে ডিসেম্বর মাসের এখানে মূল বেতন সংক্রান্ত যে তথ্য দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা তাদের মোট উপার্জনটা বের করেছি। তাহলে মূল বেতন দেওয়া ছিল 6000, 8000 এবং এই মূল বেতনের উপর ভিত্তি করে এই রেশিও গুলো এখানে দেওয়া ছিল। আর যাতায়াত ভাতার চিকিৎসা ভাতাটা প্রশ্ন সরাসরি দেওয়া ছিল। আর ওভার টাইমটা আমরা যেটা ক নম্বরে বের করেছি। তাহলে টোটাল আমার মোট উপার্জন এখানে আসছে কত? 11900 টাকা হচ্ছে আরমানের, আর জাহিদের হচ্ছে 16060 টাকা। সো অঙ্কটা করার সময় আমরা জাস্ট এই মূল বেতনটা খেয়াল করবো এবং তার আলোকে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেই পার্সেন্টেজটা আমরা সঠিকভাবে নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আবার প্রশ্নে কোনো ধরনের ভুল এখানে আশা করি হবে না। ঠিক আছে, এখন আমরা আমাদের ঘ নম্বর রিকোয়ারমেন্টে যাব, যেখানে বলা হয়েছে কর্মীদের মোট বেতন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কর্মীদের মোট কর্তন, তাহলে নাম কি? আরমান, আর হচ্ছে কি? জাহিদ। ঠিক আছে, এখন আমি দেখব যে কর্তনের ক্ষেত্রে এখানে তার কি কি কর্তন দেওয়া আছে। কর্তনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ভবিষ্যৎ তহবিল। তাহলে ভবিষ্যৎ তহবিল, এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এখন বর্তমানে যে পরিপত্রগুলো আছে সেই পরিপত্রে এটাকে ভবিষ্যৎ তহবিল বলা হয়েছে। সো তোমরা যখন অনেক বইয়ে ভবিষ্যৎ তহবিল দেখবে, অনেক বইয়ে বা প্রশ্নে ভবিষ্যৎ তহবিলও দেখতে পারো, তখন এটা চিন্তা করার কোনো কারণ নেই, বিষয়টা এখানে ভুল আছে। সো প্রশ্ন আমার যেভাবে বানানটা ক্যারি করো আমি সেই বানানটাই প্রশ্নে সাপ্লাই দেবো, সেটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, তাহলে ভবিষ্যৎ তহবিল, তারপরে কত আছে এখানে? রোগ বীমা দেওয়া আছে, তারপরে আরেকটা কি দেওয়া আছে এখানে? আয়কর। আর হচ্ছে কি? মোট কর্তন। আরেকটা বিষয়, এখানে আমি বেতন শীটটা করছি আংশিক। সো আংশিক যখন করছি আমার পিছনে নিচে যে ইলাবোরেশন গুলো সেগুলো আমরা এখানে না দিলেও কোনো অসুবিধা নেই, বা আমি সেটা মেনটেনও করতে পারি। আর বিষয়টা আমি এভাবে বেতন শীট আকারেও করতে পারি, আবার নর্মাল ছক আকারেও আমি বিষয়টা একদম মোট কর্তন আকারে বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ভবিষ্যৎ তহবিলের পরিমাণ কত দেওয়া আছে? ভবিষ্যৎ তহবিল বলা হয়েছে যে মূল বেতনের 10%। তাহলে আরমানের মূল বেতন ছিল 6000 টাকা, তার মূল বেতনের 10% 600 টাকা, এবং জাহিদের মূল বেতন ছিল 8000 টাকা, তার মূল বেতনের 10% হচ্ছে 800 টাকা। ওকে, এই হচ্ছে আমার ভবিষ্যৎ তহবিল। গ্রুপ বীমা বলা হয়েছে 5% করে, তাহলে 5% 6000 এর 5% আসে এখানে আমার
300 টাকা আর 8000-এর 5% আসে হচ্ছে আরো অর্ধেক আসবে এখানে। এখানে আসছে আমার কত 400 টাকা। ওকে, 10% আসে 8000, তার 5% সেটারও অর্ধেক আসবে। তাহলে গ্রুপ বিমা কত আসছে এখানে 4000 টাকা। আয়কর তার কত দেওয়া আছে প্রশ্ন? আয়কর দুজনের একদম ফিগারটা বের করে দেওয়া আছে, অর্থাৎ আরমানের আছে 100 টাকা আর জাহিদের আছে হচ্ছে 150 টাকা। এখন আমি মোট কর্তন বের করবো। তাহলে 6 3 9 আর এখানে কত মোট কর্তন তার বের হচ্ছে, অর্থাৎ আরমানের বের হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, আর জাহিদের কত বের হচ্ছে? আচ্ছা 12 আর এখানে 150 টাকা, তাহলে আসছে 1350 টাকা। এই হচ্ছে মোট কর্তন। তাহলে কর্মীদের আমি মোট কর্তন কত বের করলাম? কর্তনে আমি দেখবো জাস্ট আমার কি কি বিষয় এখানে দেওয়া ছিল। ভবিষ্যৎ তহবিল দেওয়া ছিল, গ্রুপ বিমা, আয়কর আর এই 3টা বিষয় এখানে দেওয়া ছিল। তাহলে মোট কর্তন কত বের হচ্ছে? আমার প্রশ্নের যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো অনুযায়ী এখানে আমরা মোট কর্তন কত পেলাম? আরমানের পেলাম 1000 আর জাহিদের পেলাম 1350 টাকা। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমার মূল বেতনের সাথে রিলেটেড। আমি যখনই অঙ্কটা ক্যালকুলেশন করতে যাব আমি এই ফিগারগুলো একটু একত্রে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমার অঙ্কে কোনো ধরনের ভুল হবে না। কারণ আমার অঙ্কে সেম ফরম্যাট, একই বিষয় বারবার ঘুরে ফিরে আসছে। বেতন ও মজুরি বলি, বেতন শীট বলি, যাই বলি না কেন প্রত্যেকেরই বিষয়টা এখানে একই বিষয় ঘুরে ফিরে বারবার আসছে। সো আমি যখনই ক্যালকুলেশন, এখানে মেইন বিষয়টা হচ্ছে প্রপারলি একটা ঘর এন্টার করা এবং হচ্ছে প্রপার একটা ক্যালকুলেশন যদি ভুল না করি আমার প্রশ্ন কখনোই এখানে ভুল হবে না। ঠিক আছে, তাহলে এইগুলো আমার ঘ নম্বর রিকোয়ারমেন্ট, অর্থাৎ কর্মীদের মোট কর্তন এখানে বের করতে বলা হয়েছিল। ঘ নম্বরে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে তাদের নিট প্রদেয় মজুরি। তাহলে সুতরাং নিট প্রদেয় মজুরি। নিট প্রদেয় মজুরি আমরা কিভাবে জানি? আমরা জানি যে নিট প্রদেয় মজুরি হচ্ছে মোট উপার্জন বিয়োগ হচ্ছে মোট কর্তন সমূহ। মোট উপার্জন বিয়োগ হচ্ছে মোট কর্তন। ঠিক আছে, তাহলে মোট উপার্জনের টাকা আমার কত কত ছিল? এখন আমরা এই বিষয়টা এখানে আমাদের যেহেতু 2 জনের বিষয়টা, সো আমরা বিষয়টা আলাদা বের করতে পারি বা এই ছকটাতে বের করে নিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? নিট প্রদেয় মজুরি। তাহলে এখানে জাস্ট শর্ট নামটা উল্লেখ করে দেয় যে আরমানের নিট প্রদেয় মজুরি। ওকে, তাহলে আরমানের নিট প্রদেয় মজুরি, আরমানের ছিল কত টাকা? 11,900 টাকা ছিল তার মোট উপার্জন। তার মোট কর্তন কত? 1000 টাকা। তাহলে তার নিট প্রদেয় মজুরি কত? 10,900 টাকা। বিষয়টি কি বোঝা গেছে? তাহলে এখানে আরমানের নিট প্রদেয় মজুরি বের হলো কত? 10,900 টাকা। এখন আমরা বের করব জাহিদের নিট প্রদেয় মজুরি। ওকে, জাহিদের নিট প্রদেয় মজুরি। জাহিদের আমার এখানে মোট উপার্জন ছিল হচ্ছে 16,060 টাকা বিয়োগ তার এখানে কর্তন ছিল 1,350 টাকা। ঠিক আছে, 16,060 টাকা আর এখানে কর্তন আসছে কত? 1,350 টাকা। তাহলে মাইনাস করলে আমার এখানে কত আসে? 14,710 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তার নিট প্রদেয় মজুরি। এখন আমরা এখানে অবশ্যই একটা আনসার ক্যারি করবো। আনসারে কি লিখবো? যে উত্তর কর্মীদের মোট কর্তন আরমান কত? 1000 টাকা এবং জাহিদ 1,350 টাকা। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। এবং
কর্মীদের কি নিট প্রদেয় মজুরি আর মান এত, চাহিদ এত। শুধু এটার জন্য না, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাকে এখানে আনসার ক্যারি করতে হবে, অর্থাৎ একটা প্রপার ছক মেনটেন করবো, ক্যালকুলেশনটা অ্যাকর্ডিংলি করবো এবং সুন্দর করে আনসারটা লিখে দেবো। এই হচ্ছে আমাকে ফিনিশিং। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা নেক্সট ক্লাসে বেতন ও মজুরির আরেকটা অঙ্ক করবো, করে আমরা এই উৎপাদন বিবরণী ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। এতজন মনোযোগ সহকারে এতক্ষণ ক্লাসটা দেখার জন্য এবং শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও ইনশাআল্লাহ কোনো না কোনো নতুন ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ভালো থাকো এবং যথারীতি আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।